বাংলাদেশের অর্থনীতি কি ভেঙে পড়েছে কিংবা ভেঙে পড়বে এমনটা আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যে আইসিটি মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তিনি প্রবাসীদেরকে রেমিটেন্স পাঠানোর জন্য উদারত আহ্বান জানাচ্ছেন। অনেক বিশ্লেষক মনে করে এই প্রবাসী রেমিটেন্স যদি আগামী ৩ মাস বন্ধ থাকে তাহলে রাষ্ট্রের অর্থনীতি কাঠামোটা একেবারে ভেঙে পড়বে, দ্রব্যমূল্যের দাম আকাশে উঠে যাবে। শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়ার অন্যতম কারণ শ্রীলঙ্কার রিজার্ভ একেবারে শূন্য হয়ে যাওয়া। এই শূন্য হয়ে যাওয়া রিজার্ভকে শ্রীলঙ্কান মাহেন্দ্র রাজাপাকসে গভর্নমেন্ট দাঁড় করাতে পারেনি। বাংলাদেশের বর্তমান কাঠামো ১ বছর আগে, ২ বছর আগে, ৩ বছর আগের পরিস্থিতির চেয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। শ্রীলঙ্কার অর্থনীতি ভেঙে পড়েছে, রাজপথে লক্ষ লক্ষ মানুষ আন্দোলন করেছে। পৃথিবীতে যত আন্দোলন ছিল সকল আন্দোলনের রেকর্ড ভেঙে দিয়েছে শ্রীলঙ্কা। দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে জ্বালানি সংকট তীব্র আকার ধারণ করেছে। সেই পথেই নাকি হাঁটতেছে বাংলাদেশ। বাংলাদেশের রিজার্ভ এখন প্রায় ১৪ থেকে ১৫ বিলিয়ন ডলারের মতো। বর্তমানে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আজকে। অনেকে মনে করেন যে আমি সরকারের পক্ষ নিয়েছি, সরকারের পক্ষে সাফাই গাইতেছি। বিষয়টা তা নয়। যুক্তিসঙ্গত কথা বলা এখন বেশ কঠিন। কারণ হচ্ছে আমরা বাংলাদেশে অবস্থান করতেছি। সে কারণে আমাদেরকে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারির মধ্য দিয়ে চলতে হচ্ছে। একবারে কথা বলার চেয়ে ধীরে ধীরে কথা বলাটা কি উত্তম নয়? মনে রাখবেন, হয়তো রক্তাক্ত উত্তপ্ত একটা ভিডিও দিলাম, এরপর চিরদিনের জন্য কথা বলা বন্ধ হয়ে গেল। তার চেয়ে ধীরে ধীরে কথা বলাটাই উত্তম। রেমিটেন্স এমন একটি বিষয়, সরকারের কাঠামোকে ঠিক রাখার জন্য রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা আওয়ামী লীগ বিরোধী রয়েছেন, এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তারা মনে করেন সরকার নির্বিচারে মানুষের উপর যা করেছে তা কোনো অবস্থায় কাম্য নয়। বিএনপি, জামাত থেকে শুরু করে অন্যান্য যারা রয়েছেন, যারা আওয়ামী লীগ সরকারের পুরোপুরি বিপরীতে হাঁটতেছেন, তারা মনে করেন আন্দোলনের পাশাপাশি রেমিটেন্স প্রবাহটা বন্ধ করে দিলেই সরকারের অর্থনীতি ভেঙে পড়বে, মানুষ রাজপথে নেমে আসবে, তুখার আন্দোলনের মাধ্যমে সরকার ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হবে। এটা মনে করেন বিরোধী পক্ষ। সরকারি পক্ষ মনে করেন যে কোনোভাবেই হোক না কেন ক্ষমতায় থাকতে হবে। যদি ক্ষমতা থেকে একবার নেমে যায় তাহলে আওয়ামী লীগের নাম নিশানা মুছে দেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের সাহেব তিনি প্রায় সময় একটা কথা বলেন, যদি আমরা বিদায় নেই তাহলে ঘরে ঘরে ঢুকে ওরা আমাদেরকে বিদায় করে দিবে। আর এর থেকে মুক্তির কোনো পথ নেই। একটাই পথ, ক্ষমতা যে কোনো মূল্যেই ধরে রাখতে হবে। উভয় পক্ষ যখন এমন সিদ্ধান্তে অটল, ঠিক তখনই ছাত্র আন্দোলন শুরু হয়। ছাত্র আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগ, এর পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও মারাত্মক হারে শক্ত অবস্থান দেয়। এই শক্ত অবস্থানে বিপুল পরিমাণ প্রাণহানিও ঘটে। আন্তর্জাতিক মিডিয়া থেকে শুরু করে প্রায় বিশ্বের সব দেশের মিডিয়াগুলো বাংলাদেশের বর্তমান সরকারের এই সমস্ত কর্মকাণ্ডের প্রবল বিরোধিতা করে। আওয়ামী লীগ সরকারের অত্যন্ত আস্থাভাজন এবং বিশ্বস্ত সঙ্গী ভারতীয় মিডিয়া, সেখানেও বর্তমান সরকারের এই নির্যাতন, ছাত্র আন্দোলনকে ঘিরে যা ঘটে গেছে তার তীব্র বিরোধিতা করেছে। ভারতেও এটা নিয়ে বিক্ষোভ হয়েছে, যা ইতিহাসে কখনো হয়নি। বাংলাদেশের কোনো ইস্যুকে কেন্দ্র করে ভারতের মানুষ রাজপথে নামতে, যা বাংলাদেশে এবারেই দেখা গেছে। রেমিটেন্স রেমিটেন্স একটা রাষ্ট্রের প্রাণ সঞ্চার। রেমিটেন্স একটা রাষ্ট্রের প্রাণ ভোমরা, যেটাই বলেন না কেন। বাংলাদেশের প্রায় ১,৮৭,০০,০০০ মানুষ প্রবাসে থাকে, তারা কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠায়। কিন্তু প্রবাসীদের যৌক্তিক ৪টা দাবি রয়েছে। প্রথমত, এয়ারপোর্টে তাদেরকে নানাভাবে হয়রানি করা হয়, একই সাথে তাদের লাগেজ কেটে নেওয়া হয়। বাংলাদেশের কোটি কোটি মানুষ এই প্রবাসী আয়ের উপর নির্ভর। আপনি সৌদি আরবের কথাই ধরুন না কেন, সৌদি আরবে প্রায় ৭০ লাখ বাংলাদেশি বৈধ অবৈধ মিলিয়ে থাকে। সংখ্যাটা আর বেশি হতে পারে। প্রতিনিয়ত মানুষ পাড়ি জমায় সৌদি আরবে। অথচ আমাদের যত পররাষ্ট্রমন্ত্রী এসেছেন দায়িত্বে, ক্ষমতায়, দীপমণি থেকে শুরু করে সবাই, তারা কেউ সৌদি আরবকে গুরুত্ব দেয়নি, এই প্রবাসী আয়টাকে তেমন গুরুত্বই দেয়নি। অথচ বাংলাদেশের প্রবাসী রাষ্ট্রগুলোর মধ্যে বিদেশি রাষ্ট্রগুলোর যদি একটা তালিকা করা হয় যে কোন রাষ্ট্রটা বাংলাদেশের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু,
সে তালিকায় ১ নম্বরে রয়েছে সৌদি আরব, যাদের টাকায় ৭০ লক্ষ মানুষ, ৬৮,০০০ গ্রামে মানুষ আনন্দের জীবনযাপন করে। আপনি চিন্তা করে দেখুন, ভারতকে অনেকে বন্ধু তালিকার সবার উপরে রাখলেও আমি ভারতকে বন্ধু তালিকার কোথাও রাখি না। কারণ অনেক বড়, অনেক বিশ্লেষণ রয়েছে, এখানে ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। প্রিয় ভাইরা, বর্তমান সরকারের বেঁচে থাকার জন্য টাকার প্রয়োজন, তার নাম রিজার্ভ। রিজার্ভ যদি শক্ত থাকে তাহলে সরকার আরও অনেকটা সময় ক্ষমতায় থাকতে পারবে। এটা সরকারের অর্থনীতিবিদ যারা আছেন কিংবা নিরপেক্ষ বিরোধী মত সব ধরনের অর্থনীতিবিদের বক্তব্য একটাই, প্রবাসী আয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের রেমিটেন্স মাধ্যমে আমাদের যে দ্রব্যমূল্য এটা নিয়ন্ত্রণে থাকে, একই সাথে রিজার্ভ বৃদ্ধি পায়। মিডিয়াগুলো সরকারের এই রিজার্ভকে বিশাল আকার ধারণ করে দিচ্ছে। তারা মনে করে এই রিজার্ভ সংকট তেমন কোনো সমস্যাই না। অথচ আমরা দেখেছি শ্রীলঙ্কার রিজার্ভ যখন তলানিতে এসে ঠেকে তখন শ্রীলঙ্কার মানুষ রাজপথে আন্দোলন করছে। প্রিয় ভাইরা, যাই হোক, অনেক কথাই বললাম। আমরা মনে করি যৌক্তিক কারণ থাকলে মানুষ আন্দোলন করবে। আপনার পেটে ভাত না থাকলে আপনি রাজপথে নামবেন, এটাই স্বাভাবিক। কিন্তু প্রশ্ন হলো, পুলিশ এইবার যা করেছে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যা করেছে তা কোনো অবস্থায় কাম্য নয়। আলোচনার মাধ্যমেই সৃষ্ট সমস্যার সমাধান করা যেত। যেহেতু আদালতের মাধ্যমেই সমস্যার সমাধান হয়েছে, তাই আদালতকে আরও আগেই এই সমস্যার সমাধান করা দরকার ছিল, প্রয়োজন ছিল। তাহলে মানুষ এতটা ক্ষিপ্ত হতো না। যার যায় সে বুঝে তার কি গেছে। একটা পরিবারে একজন ভাই কিংবা একজন কর্মক্ষম ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেওয়া মানে ওই পরিবারটা পঙ্গু হয়ে যাওয়া। সেই যে মানুষ দুনিয়া থেকে বিদায় নিতে হতাহত হয়েছে, এদের অধিকাংশই আয়ের একমাত্র উৎস।